বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলেজের ভাই বোন, লেটস গেট স্টার্টেড। এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্নটা সলিউশন করবো, অর্থাৎ 5 নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন ছিল। সো আমরা প্যাসেজ ন্যারেশন আলোচনা শুরু করার পূর্বে আর একটু প্রিভিয়াস ক্লাসগুলোতে যে আলোচনা করেছিলাম একটু রিভিশন দিয়ে নেই। প্যাসেজ ন্যারেশনের প্রথম কাজ হচ্ছে আমাকে পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে, স্পিকার এবং লিসনারটা ফাইন্ড আউট করতে হবে, তারপরে প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা চাং করে করে লিখব ইনশাল্লাহ। অর্থাৎ প্যাসেজ ন্যারেশনকে আমি প্যাসেজ ন্যারেশন হিসেবে বিবেচনা করব না, আমি একটা করে সেন্টেন্স ধরবো, সেটার আনসার লিখবো, ওই আনসার স্টপ করে দেবো, অর্থাৎ ওই কোয়েশ্চেনটা স্টপ করে দেবো, পরের কোয়েশ্চেনে যাব। এইভাবে যদি আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স লিখি তাহলে আমাদের জন্য কত সহজ হয় প্যাসেজ ন্যারেশন লেখা। আমরা একটু এটা লিখে অথবা আমরা একটু প্র্যাকটিক্যাল লিখে এটা দেখাচ্ছি, অথবা আপনারা প্রমাণ করার চেষ্টা করেন যে আসলে সহজ হয় কিনা। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। আমরা যদি প্যাসেজ ন্যারেশনের আলোচনায় যাই, দেখেন লেখা আছে 5 নাম্বারে কুমিল্লা বোর্ড 2025, Why have you been absent from the class for a long time? Your exam in knocking at the door. Your exam is knocking at the door. এটা হচ্ছে টাইপিং মিস্টেক আছে এখানে। আই এম সরি এক্সট্রিমলি। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেকগুলো আমরা চেষ্টা করব বইয়ে এটা থাকবে না, যে টাইপিং মিস্টেকগুলো আছে এটা বইয়ে কিন্তু থাকবে না, ঠিক আছে? Your exam is knocking at the door, said the teacher. তাহলে প্রথম বাক্যটা কিন্তু একজন শিক্ষক বলছে, আমরা বুঝতে পারছি স্পিকার হচ্ছে একজন শিক্ষক। লিসনারকে এখনো কিন্তু প্রশ্নে বোঝা যায় নাই। আবারও বলি, ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর আ লং টাইম? ইয়োর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, সেড দ্য টিচার। অ্যাংরিলি, রাগের সাথে এই কথা বলছে, কারণ শিক্ষক বলছে কিন্তু লিসনারকে এখনো সেন্টেন্স পড়ে বুঝতে পারি না, তার মানে আমাকে আর একটা সেন্টেন্স পড়তে হবে। দেখেন, সরি স্যার, আই উইল নেভার বি ইরেগুলার এগেইন, সেইড রাজু। পেয়ে গেছি, কে বলছে এই কথা? রাজু বলছে। তার মানে আমি বুঝতে পারছি রাজু এবং শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। তার মানে আমি স্পিকার পেয়ে গেছি, আমি লিসনার পেয়ে গেছি। এখন আমার পালা, লেখার পালা। প্রথম সেন্টেন্সটা ধরবো, ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর আ লং টাইম? ইয়োর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, সেইড দ্য টিচার। কাকে বলছে এই কথাটা? অবশ্যই রাজুকে বলছে। কাকে বলছে কলজা ভাই বোন? রাজুকে বলছে। ভালো কথা। আমি প্রথম সেন্টেন্সটা পড়ে দেখতে পাচ্ছি এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। কি আছে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো কলেজা ভাই বোন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লেখার রুলসটা কি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লেখার রুলসটা হচ্ছে, প্রথমে আমাকে রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। রিপোর্টিং ভার্ব প্রথমে থাকলেও প্রথমে কাজ করব, রিপোর্টিং পরে থাকলে পরে কাজ করব, এরকম না। রিপোর্টিং ভার্ব যেখানেই থাক না কেন, আনসার লেখার সময় তাকে প্রথমে লিখতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কাজটা প্রথমে সম্পন্ন করতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কলিজা ভাই বোন, আপনাদের মনে আছে কিনা যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ রিপোর্টিং ভার্ব সেইড টু অথবা সেইডের পরিবর্তে আস্ক লিখতে হয়। এনকোয়ার্ড অব লেখা যায়, বাট আমরা ওইটা ব্যবহার কম করি। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা আস্ক ব্যবহার করি বেশি, এটা দিয়ে আমরা লেখা শুরু করব। তাহলে যদি তাই হয়ে থাকে, বলছে কি টিচার, তাহলে লিখলাম দ্য টিচার। দ্য টিচার সেইড আছে, এটা পরিবর্তে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা লিখবো আস্ক। দ্য টিচার আস্কড, কাকে জিজ্ঞেস করছে? রাজুকে। রাজু কোথা থেকে পাইলাম? এই যে দেখেন পরের সেন্টেন্সে বলছে যে রাজু, সরি স্যার, আই উইল নেভার বি ইরেগুলার এগেইন, আমি আর কখনোই ইরেগুলার হব না, এই কথা বলছে। এই যে কথাগুলো বললো, কে বলছে? রাজু বলছে। তার মানে শিক্ষক রাজুকে প্রশ্ন করছে, এই জন্য লিখছি দ্য টিচার আস্ক রাজু। ওকে ফাইন। এইবার আমার রিপোর্টেড স্পিচ এর পালা। রিপোর্টেড স্পিচের কাজ শুরু করার পূর্বে সর্বপ্রথম আমাকে কমা এবং ইনভার্টেড কমা নিয়ে কাজ করতে হবে। এখন যদি আমরা কমা ইনভার্টেড কমাকে বাদ দেই, তাহলে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডে লিখতে হবে, আর যদি না থাকে ইফ লিখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি স্পষ্ট এখানে WH ওয়ার্ড দেওয়া আছে, তার মানে এখানে আমাকে WH ওয়ার্ডটাই লিখতে হবে। কি লিখতে হবে? WH ওয়ার্ডটা লিখতে হবে। লিখলাম ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর আ লং টাইম। এইখানে দেখেন এবার পার্সন পরিবর্তনের পালা। আমি কমা ইনভার্টেড কমা বাদ দিছি, এবার আমার পার্সন পরিবর্তনের পালা। কেন? আমরা জানি যে প্রত্যেকটা, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সকেই আমাকে অ্যাসার্টিভ বানাইতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে প্রশ্নে, কিন্তু এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে গেলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? ইউ আছে। সাবজেক্ট আছে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউটা কি কলেজার ভাই বোন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন।
তো সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়ে থাকে ও সবসময়ই মনে রাখেন সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কে? দ্য টিচার। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। তাহলে আমরা স্বাভাবিক নিয়মে যদি এটা লিখি, এইখানে আমাকে লিখতে হবে হি, কারণ টিচারের কথা বলছে। এখন এই হি বলতে কার কথা? রাজু নাকি টিচার? রাজুর পরিবর্তে তো আমি হি লিখবো, এই জন্য ব্র্যাকেটে আমি টি লিখে রাখবো। ওকে, তাহলে হি। এবার বলছে হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর এ লং টাইম। এইটা দেওয়া হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার টেন্স পরিবর্তনের পালা। কিসের পালা কলেজার ভাই বোন? টেন্স পরিবর্তনের পালা। টেন্স পরিবর্তন করতে গেলে এইটা যদি দেওয়া আছে যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট লিখতে হয়, হি আমি সাবজেক্ট নিয়ে নিছি, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড বসে, তাহলে আমি হ্যাড আগে লিখে নেই, হি হ্যাড। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটা বিন, BWN বিন দেওয়াই আছে, তাহলে হি হ্যাড বিন লিখলাম, হি হ্যাড বিন। ওকে ফাইন। হি হ্যাড বিন absent from the class for a long time. Absent from the class for a long time. দেখেন এই যে কথাটা বলছে, শিক্ষকের প্রথম প্রশ্নের আনসার কিন্তু ডান, অর্থাৎ প্রথম প্রশ্ন যেটা করছে সেই অনুযায়ী আমার আনসার লেখা শেষ। আমি কি ফুল স্টপ ইউজ করব? অফকোর্স না। পরের সেন্টেন্সটা আমি আগে ভালো করে পড়বো যে পরের বাক্যটা কে বলছে, এটা আগে আমাকে বুঝতে হবে। যদি শিক্ষকই বলে থাকে তাহলে দুইটা বাক্যকে আমি যুক্ত করে দেব, কি দ্বারা? এন্ড দ্বারা। মনে আছে তো কলজা ভাই বোন? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। বলছে ইয়োর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ তোমার পরীক্ষা দরজায় কড়া নাড়তেছে। কে বলছে এই কথা বলেন তো? রাজু বলছে? না। কে বলছে? শিক্ষক বলছে। তাই শিক্ষক প্রথম প্রশ্ন করছে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ স্টেটমেন্ট দিছে। স্টেটমেন্টটা যদি দেওয়া থাকে কি দ্বারা যুক্ত করতে হয়? এন্ড দ্বারা যুক্ত করতে হয়। লিখলাম এন্ড ইয়োর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। এটা আছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রের জন্য সবসময় আমরা জানি যে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে সেইড থাকলে সেইড লিখতে হয়, সেইড টু থাকলে টোল্ড লিখতে হয়। এইখানে দেখেন যেহেতু অবজেক্ট ধরছি, তার মানে সেইড টু আছে মনে হয়, লিখবো টোল্ড। এন্ড কালারটা চেঞ্জ করে নেই, and told that, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হয়? দ্যাট লিখতে হয়। and told that your exam, your বলতে কার বলেন তো? ওই যে রাজুর পরীক্ষা, তাহলে his exam প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে was knocking, your exam is knocking at the door, ডোর। এইবার ফুল স্টপ দিয়ে দেবো, কারণ শিক্ষকের দুইটা বাক্য যে লেখা ছিল ওই লেখাগুলো ডান। তার মানে দ্য টিচার আস্ক রাজু ওয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর লং টাইম এন্ড টোল্ড দ্যাট হিজ এক্সাম ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। তবে শিক্ষকের কথা শেষ, আমরাও শেষ, ফুল স্টপ দিয়ে দিলাম। এবার আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। পরের বাক্য কি বলছে? সরি স্যার। কি বলছে? সরি স্যার। তার মানে I will never be irregular again, said রাজু। রাজু বলছে সরি স্যার, তাই না? তারপরে সরি থাকলে এটার পরিবর্তে আমরা দেখতে পারি I am sorry, এটা আছে, he was sorryও লিখতে পারি, অথবা অ্যাপোলোজাইজড। সরির পরিবর্তে কি লিখতে পারি? অ্যাপোলোজাইজড। অ্যাপোলোজাইজড যদি লিখি তাহলে কি হয়ে যায় দেখেন। ওকে, এই বাক্যটা পরিবর্তন করব। কে বলছে? রাজু বলছে। তো প্রশ্ন করলে মানুষ যখন আপনাকে প্রশ্ন করে তার পরিবর্তে রিপ্লাই করতে হয়, তাই না? তারপরে রাজু, এখানে লিখব রাজু রিপ্লাইড দ্যাট। কি লিখব? রাজু রিপ্লাইড। আচ্ছা, সরি স্যার আছে, তাই না? অ্যাপোলোজাইজড আছে, তা লিখবো, অথবা অন্যভাবে রাজু রিপ্লাইড রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আচ্ছা, রেসপেক্টফুলিটা আগে লিখি। রাজু রিপ্লাইড, স্যার আছে এই জন্য রেসপেক্টফুল লিখবো। রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড অ্যান্ড ওই যে সরি আছে এই জন্য লিখবো অ্যাপোলোজাইজড। কি লিখবো? অ্যাপোলোজাইজড। রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড অ্যান্ড অ্যাপোলোজাইজড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে লিখবো দ্যাট আই উইল নেভার বি ইরেগুলার। আই বলতে রাজু নিজে, হি উইল থাকলে উড লিখতে হয়। এটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে লেখা যায়। হি উড নেভার বি ইরেগুলার এগেইন, হি উড নেভার বি
আচ্ছা উড লিখছি, তাহলে হি উড নেভার বি ইরেগুলার এগেইন, এই একটা আনসার। অথবা কি লিখতে পারেন দেখেন, লিখতে পারবেন হচ্ছে রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ সরি অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড নেভার বি ইরেগুলার এগেইন। অথবা রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড অ্যান্ড অ্যাপোলোজাইজ, তো লিখে রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড and said that অথবা told that he was sorry and also told that, added না লিখে also told that he would never be irregular again। মানে একটা ন্যারেশন কতভাবে যে লেখা যায়, আপনি যখন ভালো বুঝবেন তখন আপনার ইচ্ছা মতো ন্যারেশন যা লিখবেন, শুধু ইনফরমেশন ঠিক থাকতে হবে, সাথে গ্রামাটিক্যাল রুলসগুলো ঠিক রাখলে আপনার আনসার কারেক্ট। আপনার মনে যাচ্ছে সরি মানে কি, লেখা আছে আই অ্যাম সরি স্যার, সরি স্যার মানে কি, পুরো বাক্য বিবেচনা করলে কি হয়, আই অ্যাম সরি স্যার, তো আম সরি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না, তার এর পরিবর্তে হি ওয়াজ সরি, এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, হি ওয়াজ সরি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এক্স্যাক্টলি। তার মানে আপনি বিভিন্নভাবে লিখতে পারেন, তবে এটা স্ট্যান্ডার্ড, আমি যেটা লিখে দিছি এটা স্ট্যান্ডার্ড। রাজু রেসপেক্টফুলি রিপ্লাইড অ্যান্ড অ্যাপোলোজাইজ দ্যাট হি উড নেভার বি ইরেগুলার এগেইন। আচ্ছা, অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার, এই ফুল স্টপ কিন্তু দেই নাই, বলতেছে সত্যিকার অর্থে আমি ডেঙ্গু ফিভারে ভুগতেছি। এটা কে বলছে? রাজুই বলছে, এই জন্য এখানে লিখবো অ্যান্ড, আবার লিখবো অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাজ বিন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে। হি হ্যাড বিন, আমরা লিখবো হি হ্যাড বিন সাফারিং from fever, he had been suffering from dengue fever, ডেঙ্গু আছে, ডেঙ্গুটা লিখে দিতে হবে, মিস করা যাবে না, ডেঙ্গু ফিভার, he had been suffering from dengue fever, উনার কথা শেষ, ফুল স্টপ দিয়ে দেবো। এখন বলছে বি রেগুলার ফ্রম নাও অন, দ্য টিচার সেড, এখন থেকে অবশ্যই রেগুলার হও, এটা বলছে, কে বলছে? শিক্ষক বলছেন। তো শিক্ষক যদি বলে থাকে আদেশ দিচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে আদেশ দেওয়া অর্থে এটাকে আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি? আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে এই জিনিসটাকে, সেটা হচ্ছে অ্যাডভাইস অথবা অর্ডার। তার মানে আমি অ্যাডভাইস লিখতে পারি, এক্সট্রা একটা কথাকে দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম মানে কাকে? রাজুকে। অ্যাডভাইসড হিম টু, কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু লিখতে হয়, টু বি রেগুলার ফ্রম নাও থাকলে দেন ওয়ান, নাও থাকলে কি হয়? নাও থাকলে হয় হচ্ছে দেন, নাও থাকলে কি লিখতে হবে? দেন লিখতে হবে, নাও থাকলে যেহেতু দেন লিখতে হবে, তার মানে দেন অন। এই ছিল হচ্ছে টোটাল প্রশ্নের আনসার। এরপর আর কিছু নাই, আমরাও নাই। দেখেন আমি যদি একটু নিচে নামায়া পুরো ইয়াটা একটু ছোট করতে হবে মনে হয়, পুরোটা দেখতে চাইলে, আচ্ছা এইবার মনে হয় পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এই হচ্ছে আনসার, তার মানে আমাকে বিবেচনায় রাখতে হবে যে প্রশ্ন যেমন দেওয়া আছে আনসার আমার তেমন হতে হবে। তাহলে পুরো প্রশ্ন পড়ে আমরা আনসারটা কি লিখলাম? দ্য টিচার আস্কড রাজু ওয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর লং টাইম অ্যান্ড told that his exam was knocking at the door. Raju respectfully replied and apologized that he would never be irregular again and added that he had been suffering from dengue fever. Then the teacher advised him to be regular from then on, from then on, now থাকলে then answer, এটা হয়ে গেছে। তার মানে আমরা 5 নম্বরের আনসারটা লিখে ফেলছি। আমরা যদি এইবার 6 নম্বরের কি আছে দেখি, কোন বোর্ড আছে, আমরা পরের বোর্ডে কোয়েশ্চেনটা সলিউশন করব ইনশাআল্লাহ, ঠিক আছে? পরের বোর্ডের দিকে তাকায় দেখছি, এটা হচ্ছে যশোর বোর্ড 2025। তার মানে আমরা এখন যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটা সলিউশন করব। তো লেটস গেট স্টার্টেড, সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখেন এটা হচ্ছে যশোর বোর্ড 25। মে আই কাম ইন স্যার, said the guardian. Yes, come in please, said the headmaster. The guardian said, we all the guardians along with you must do something for the betterment of our children. They are losing their morality. The headmaster said, let's plan something for their betterment. বলছে we all the guardians along with you
অ্যালং উইথ ইউ। তার মানে এটা আছে প্রশ্ন। আমরা আনসারে চলে যাই, দেখি কি হয়, স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে, প্রথমেই বলছে মে আই কাম ইন স্যার সে দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান বলছে কাকে? হেডমাস্টার এবং গার্ডিয়ানের সাথে কথা হচ্ছে, একজন গার্ডিয়ানের সাথে কথা হচ্ছে। আমরা যদি এটা চিন্তা করি, স্যার আছে তার মানে রেসপেক্টফুল লিখতে হবে। লেখেন দ্য গার্ডিয়ান, আমরা লিখবো দ্য গার্ডিয়ান, যেহেতু সাবজেক্ট এখান থেকে শুরু করতে হবে। দ্য গার্ডিয়ান আস্কড, নো নো, স্যার আছে যেহেতু রেসপেক্টফুলি তা আগে লিখবো। দ্য গার্ডিয়ান রেসপেক্টফুলি আস্ক দ্য হেডমাস্টার, আস্ক দ্য হেডমাস্টার। এই যে রেসপেক্টফুলি কথাটা লিখছেন, এইটার পরিবর্তে কেউ যদি লেখেন দ্য গার্ডিয়ান আস্ক দ্য হেডমাস্টার উইথ রেসপেক্ট, তাও হবে। দ্য গার্ডিয়ান আস্ক দ্য হেডমাস্টার উইথ রেসপেক্ট, এতেও কিন্তু কোনো প্রবলেম নেই। অর্থাৎ স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখলে সাবজেক্টের মানে পরে লিখবেন, অর্থাৎ ভার্বের আগে লিখবেন, আর উইথ রেসপেক্ট লিখলে ভার্বের পরে লিখবেন। এই হচ্ছে কথা। ওকে ফাইন, ঠিক আছে। মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, এটা দেওয়া আছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে প্রশ্ন যেরকম দেওয়া থাকবে আনসারটা কিন্তু আমাকে ওরকম ভাবেই দিতে হবে। তার মানে প্রশ্ন অনুযায়ী আনসার দেব। তো এবার চলে আসেন আমরা প্রশ্ন অনুযায়ী আনসারটা দিয়ে দিই, কি দেওয়া আছে। ওকে, হেডমাস্টার বলছে মে আই কাম ইন স্যার, এখানে তো WH ওয়ার্ড নাই, তার মানে ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ ব্যবহার করতে হবে। তাহলে ইফ লিখলাম, ইফ। ওকে, আই বলতে গার্ডিয়ান নিজের কথা বলছে, হি, ইফ হি। ওকে, ইফ হি ব্র্যাকেটে জি দিয়ে রাখবো, কারণ হেডমাস্টারও তো অবশ্যই কি হয়ে যায়, মানে হি হয়ে যায়। আচ্ছা, ইফ হি মে আছে মাইট হয়ে যাবে। ইফ হি মাইট, কাম থাকলে গো হয়, গো ইন আছে ইন লিখে দেন। অর্থাৎ ইফ হি মাইট গো ইন। ইয়েস কাম ইন প্লিজ, তার মানে পরের বাক্য টিচারে ফুল স্টপ দিয়ে দেবো। ইয়েস কাম ইন প্লিজ, তার মানে সে দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার। আচ্ছা, ইয়েস কাম ইন প্লিজ রিকোয়েস্টেড অ্যান্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আগে লিখে দিই, একই কথা। রিপ্লাইড ইন দ্য, আমরা জানি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো। কি লিখবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে ফাইন, আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভটা লিখে নিই, তারপর একটা যোগ করব। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড প্লিজ আছে রিকোয়েস্টেড, অ্যান্ড রিকোয়েস্টেড টু, কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু লিখতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। টু কাম থাকলে গো, তাহলে গো ইন, টু গো ইন। আচ্ছা, এটা হচ্ছে ফুল স্টপ, কারণ টিচারের কথা শেষ। তার মানে ইয়েস কাম ইন প্লিজ মানে দ্য হেডমাস্টার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড রিকোয়েস্টেড টু গো ইন। দ্য গার্ডিয়ান সেড উই অল দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। তাহলে দ্য গার্ডিয়ান সেড, স্টেটমেন্ট আছে হচ্ছে অ্যাসার্টিভ, তার মানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী লিখবো দ্য গার্ডিয়ান। আচ্ছা, তাহলে দ্য গার্ডিয়ান said that অথবা told that, যেটা লিখবেন তাতে কোনো প্রবলেম নেই। said that অথবা told that, তাহলে দ্য গার্ডিয়ান said লিখলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তাহলে দ্য গার্ডিয়ান told that, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখছি। উই বলতে আমরা বলতে শিক্ষক এবং সব গার্ডিয়ান, তাহলে দেই, তাই না? তাহলে দ্য গার্ডিয়ান told that they all, comma they all the guardians, they comma all the guardians along with him must must do something, must আছে, মাস্টের পরিবর্তে বাধ্যবাধকতা বোঝালে মাস্টই ব্যবহার করতে হয়, নাহলে হ্যাড টু। তার মানে হ্যাড টু, এটা কি লিখবো? হ্যাড টু লিখবো আমরা। ওকে, হিম had to do something, had to do something for the betterment of our children, of their children, তাদের বাচ্চাদের ভালো কিছু করার জন্য এই চিন্তা থেকে প্রস্তাব দিচ্ছে যে চলেন একটা সিদ্ধান্ত নেই যে কি করা যায়। আচ্ছা, এরপরে ফুল স্টপ দেব না। দে আর লসিং দেয়ার মোরালিটি, তারা তাদের মোরালিটিটা হারাচ্ছে, নৈতিকতা হারাচ্ছে। কে বলছে? এইটা গার্ডিয়ান বলছে। and also told that, অথবা শুধু said that লিখতে হবে, also told that অথবা also said that অথবা added that,
দেই, থার্ড পারসন কোনো পরিবর্তন নাই পারসনের। দেই আর আছে ওয়্যার হয়ে যাবে, কারণ এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দে ওয়্যার লসিং দেয়ার মোরালিটি, দে আর লসিং দেয়ার মোরালিটি, দে আর লসিং দেয়ার মোরালিটি, ফুল স্টপ। কারণ গার্ডেনের কথা শেষ। এখন বলতেছে দ্য হেডমাস্টার সেড লেটস প্ল্যান সামথিং ফর দ্য বেটারমেন্ট। তো চলেন যাই কিছু প্ল্যান করি তাদের বেটারমেন্টের জন্য কি কি করা যায়, তাই না? তার প্রস্তাব দিছে। কলিজা ভাই বোন মনে আছে তো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেট আস থাকে এটা তার প্রস্তাব বোঝানো হয়। মনে রাখেন যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেট আস থাকলেই 100% সেটা প্রস্তাব বোঝানো হয়, প্রপোজ অর্থাৎ প্রপোজাল। তার মানে আনসারটা লিখতে হবে দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার কি আছে, দ্য হেডমাস্টার প্রপোজড। এখানে দেখেন আমি যদি টু না লিখি কিছুই হবে না, কারণ শুধুমাত্র সেড আছে, এখানে অবজেক্ট ব্যবহার করে নাই, শুধু প্রপোজ লিখবো অথবা সাজেস্টেড। দ্য হেডমাস্টার প্রপোজড কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, দ্য হেডমাস্টার প্রপোজ দ্যাট লেটস প্ল্যান, মানে দেই সাবজেক্টের পরে শুড লিখতে হয়, সাবজেক্টের পরে কি লিখতে হয়, শুড। দে শুড প্ল্যান সামথিং ফর দ্য বেটারমেন্ট, দে শুড প্ল্যান সামথিং, দে শুড প্ল্যান something for their betterment, এই হচ্ছে আনসার। দেখেন প্রত্যেকটা বাক্যের আলাদা আলাদা আনসার লিখে দিছি এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে লিখে দিছি। এই যে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স দেওয়া আছে, ইনশাল্লাহ ভালো করে একটু বুঝে নেন। The guardian respectfully asked the headmaster if he might go in. The headmaster replied in the affirmative and requested to go in. The guardian told that all the guardians along with him had to do something for the betterment of their children, and also told that they were losing their morality. The headmaster proposed that they should plan something for their betterment. এই হচ্ছে পুরো প্যাসেজের আনসার। তার মানে আপনি যখন একটা প্যাসেজ ন্যারেশনকে চাঙ্ক করবেন, অর্থাৎ একটা সেন্টেন্স বাই সেন্টেন্স লিখবেন, ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকবে। ওকে, আচ্ছা এবার যদি আমরা পরেরটা চিন্তা করি, দেখি 7 নম্বরে কি দেওয়া আছে ইনশাল্লাহ। 7 নম্বরে দ্য ট্রাভেলার সেড ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন? Yes, said the peasant. Do you want one in which you can spend the night? No, replied the traveler. I only want a meal. বরিশাল বোর্ড 2025, অর্থাৎ 2025 সালের প্রশ্ন বরিশাল বোর্ডে ছিল। আমরা এটা এখন সলিউশন করব, বরিশাল বোর্ডের প্রশ্নটা সলিউশন করব। সো কলিজার ভাই বোন লেটস গেট ইট স্টার্টেড। আমরা যদি এইটা শুরু করি কি হয়ে যায়, দ্য ট্রাভেলার সেড ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন? ইয়েস সেড দ্য পিজেন্ট। বুঝতে পারছি একজন ট্রাভেলার এবং একজন পিজেন্ট কৃষকের মধ্যে কথা হচ্ছে। এই দুইজন বক্তা এবং শ্রোতা পেয়ে গেছি, সরি আনসারটা লেখা শুরু করবো। তাহলে কি লিখবো, দ্য ট্রাভেলার সেইড আছে, তাই না? স্টেটমেন্টটা যেহেতু ইন্ট্রোগেটিভ, তাই না, তার মানে আমাকে আস্ক লিখতে হবে। ওকে, দ্য ট্রাভেলার আস্কড দ্য পিজেন্ট। দ্য ট্রাভেলার আস্কড দ্য পিজেন্ট কি জিজ্ঞেস করছে, ইফ, যেহেতু এইখানে WH ওয়ার্ড নাই আমাকে ইফ অথবা ওয়েদার লিখতে হবে, তবে ওয়েদারের ব্যবহার খুবই কম, ইফ থাকে আমরা ইফ লিখব। ইফ ক্যান ইউ এবার পার্সন পরিবর্তনের পালা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ধরবে কাকে, প্রেজেন্টকে। ইফ হি, ব্র্যাকেটে লিখে রাখবো পি, ইফ হি কুড, ক্যান থাকলে কুড লিখতে হয়। ইফ হি কুড টেল মি, ইফ হি কুড টেল মি বলতে কার কথা বলছে, ওই ট্রাভেলার কথা বলছে। ইফ হি কুড টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, ফুল স্টপ। ওনার কথা শেষ, প্রশ্ন শেষ, আমরাও শেষ। প্রথম বাক্য নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আমরা আনসার মানে কমপ্লিটলি লিখে ফেলছি একদম পারফেক্ট ওয়েতে। সেকেন্ড সেন্টেন্স, ইয়েস সেড দ্য পিজেন্ট। ইয়েস মানে কি, এখানে দুইভাবে আনসার লিখতে পারবেন, পুরো বাক্য লিখতে পারবেন। বলছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, ও বলছে ইয়েস, এরপর বলছে আই ক্যান টেল, অথবা শুধু ইয়েস এর আনসারটা দিতে পারেন। তাহলে কি লিখবেন, সেড দ্য প্রেজেন্ট। তাহলে
দ্য পিজেন্ট কি বললো, আনসারটা দিয়ে দিচ্ছে যেহেতু, তাই না, প্রশ্ন করছে এবার আনসার দিছে। দ্য পিজেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আনসার কি হবে? দ্য পিজেন্ট রিপ্লাইড ইন দ্য পিজেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, এর আর কোনো কিছু লিখবো না, ফুল স্টপ দিব না। ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? তুমি কি এরকম একটা চাও যেখানে তুমি রাত কাটাবে? কে বলছে? কিশোর কি বলছে? অ্যান্ড দ্বারা যুক্ত করবে। অ্যান্ড প্রশ্নবোধক আছে, তার আস্কড হিম ইফ, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড নাই। ডব্লিউএইচ ওয়ার্ড কি আছে? অবশ্যই নাই, তার মানে ইফ লিখব। ইফ পার্সন পরিবর্তন করব, কাকে পরিবর্তন করব? কলজার ভাই বোন, পার্সন। তার মানে ইফ হি বলতে কার কথা বলছে? ট্রাভেলার কথা বলছে। ইফ হি ওয়ান্টেড ওয়ান ইন হুইচ ইউ বলতে ট্রাভেলের কথা বলছে। আবার ইফ বলছে হি, ক্যান আছে, কুড হয়ে যাবে। কুড স্পেন্ড, ইফ হি কুড স্পেন্ড দ্য নাইট। ফুল স্টপ। মানে প্রেজেন্টের কথা শেষ। এখন বলতেছে নো রিপ্লাই দ্য ট্রাভেলার, আই ওনলি ওয়ান্ট আ মিল। আমি শুধু মিল, খাবার খেতে চাই। তার মানে নো, তার মানে দ্য traveler replied in the no আছে, তাহলে কি লিখতে হবে কলেজের ভাই বোন, মনে আছে তো? নেগেটিভ। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অ্যান্ড পরের বাক্য কিন্তু একই ব্যক্তি বলছে। কে বলছে? একই ব্যক্তি। অ্যান্ড অ্যাডেড দ্যাট, অথবা সেইড দ্যাট, অথবা টোল্ড দ্যাট। আমি অথবা দিয়ে লিখেও দেই। সেইড অথবা টোল্ড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এই তিনটার যে কোনো একটা লিখতে পারেন। অ্যাডেড দ্যাট, সেড দ্যাট, টোল্ড দ্যাট, যে কোনো একটা লিখলে হবে। টোল্ড দ্যাট আই অনলি ওয়ান্ট আ মিল। আই বলতে হি অনলি ওয়ান্টেড আ মিল। এই হচ্ছে আনসার। দেখেন আমি পুরো প্যাসেজের আনসারটা নিচে নামায় দিচ্ছি, দেখায় দিচ্ছি, একটু কাইন্ডলি দেখেন পুরো সেন্টেন্সের আনসারগুলো। The traveler asked the peasant if he could tell him the way to the nearest inn. The peasant replied in the affirmative and asked him if he wanted one in which he could spend the night. The traveler replied in the negative and added that or told that or said that he only wanted a meal. So কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা ন্যারেশনের সলিউশন করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।